বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসে। এই পর্বটিতে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবং আপনার ফ্রেন্ডদের জন্য, যাতে করে এই ভিডিওটি আরও বেশি রিচ পায় এবং আমাদের ভিডিও বানানো আরও বেশি আমরা উদ্বুদ্ধ হই এবং নিয়মিত আমরা যাতে ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনাদের জন্যই আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই একটা কমেন্ট আপনারা করবেন যে নেক্সট কোন ভিডিও দেখতে চান, কোন টপিক্সের উপর ভিডিও আপনারা চান। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। আমাদের আজকে যেই কোশ্চেনটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের গাইড বই, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে গাইড বই আছে তার চ্যাপ্টার 11-এ অ্যাঙ্গুলার মোশন, ফোর্স অ্যান্ড এক্সেলারেশনের কোশ্চেন 1 নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেন 1-এ আমরা যেই কোশ্চেনটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু দেখেন 2018 সালে এবং 2016 সালে কোশ্চেন 7-এর বিতে এসেছে। এছাড়াও আরও যদি আপনি খোঁজেন তাহলে প্রশ্নগুলোতে দেখবেন যে আরও আসছে। সো আমরা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই একত্রিত করার চেষ্টা করেছি আপনাদের যে গাইড বইটা আমরা দিয়েছি। তো প্রশ্নটি যদি আপনি পড়েন তাহলে প্রশ্নটিতে প্রথমেই বলা আছে, a 20 kg cabinet is mounted on a caster that allowed to move freely, mu equal to 0। তার মানে একটা ক্যাস্টারের উপরে বা একটা চলনশীল চাকার উপরে একটা মাউন্ট করা আছে একটি ক্যাবিনেট, যার ভর হচ্ছে 20 কেজি ভরের একটি ক্যাবিনেটকে মাউন্ট করা আছে একটা ক্যাস্টারের উপরে, যেটা অ্যালাউ করছে এই ক্যাবিনেটটাকে মুভ করতে ফ্রিলি। কারণ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান 0, ফ্লোরের সাথে ঘর্ষণ গুণাঙ্ক 0, অতএব কোনো ঘর্ষণ এখানে হচ্ছে না। অন দ্য ফ্লোর if 100 নিউটন ফোর্স অ্যাপ্লাইড অ্যাজ শোন ইন ফিগার 7 এর বি, এই যে হচ্ছে ফিগার 7 এর বি যেখানে বলা হয়েছে 100 নিউটন ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এই যে এখানে ডিটারমাইন দ্য এক্সেলারেশন অফ দ্য ক্যাবিনেট। প্রথমে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এই ক্যাবিনেটের ত্বরণ কত। ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে দ্য রেঞ্জ অফ দ্য ভ্যালু অফ এইচ ফর হুইচ দ্য ক্যাবিনেট উইল নট টিপ। কত উচ্চতা, ঠিক এই যে এইচ এর মানটা কত হলে, মানে এই ফোর্সটা যে অ্যাপ্লাই করছেন এই ফোর্সটা ঠিক কত উপরে দিলে এই ক্যাবিনেটটা উল্টে যাবে না। এখন অনেকের প্রশ্ন হতে পারে কেন এটা উল্টে যাবে। চিন্তা করুন তো, আপনি এই একটু কল্পনা করেন যে আপনি এই ক্যাবিনেটটাকে অনেক উপরে মাথার দিকে ধাক্কা দিয়েছেন, তাহলে কি হবে বলেন তো? এই ক্যাবিনেটটা এই জি এর এগেনস্টে ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করবে এবং এমন হতে পারে অতি জোরে যদি আপনি ধাক্কা দেন তাহলে এইটা ক্লকওয়াইজ ঘুরে এদিকে উল্টে যাবে, তাহলে এটা একটা টিপ ওভার হবে। আবার যদি আপনি অনেক নিচে ধাক্কা দেন, দেখেন নিচে ধাক্কা দিলে এইটা চাইবে এই জি এর এগেনস্টে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে, এবং বেশি জোরে ধাক্কা দিলে দেখেন এটা ঘুরে কিন্তু এই দিকে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে পড়ে যেতে পারে। তো এই ঘটনা যেন এই দিকেও না ঘুরে পড়ে যায়, এই দিকেও না ঘুরে পড়ে যায়, তাহলে এইচ এর খুব ভ্যালু যদি খুব কম হয় তাহলে এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে টর্ক সৃষ্টি করবে এবং এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মোমেন্ট ক্রিয়েট করে উল্টে পড়ে যাবে। আবার যদি আমি অনেক উচ্চতায় যদি এইচ এর মান যদি অনেক বেশি দেই এবং অনেক উপরের দিকে যদি এই 100 নিউটন বলই আমি প্রয়োগ করি তাহলে এটা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে উল্টে পড়ে যেতে পারে। তাহলে এই দুইটা ঘটনা যেন না ঘটে সেটার জন্য আমরা কি করতে পারি, সেইটা কত উচ্চতায় আমরা বলটা প্রয়োগ করতে পারি সেই উচ্চতাটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন। আসুন আমরা এটার সমাধান ধাপে ধাপে করা শুরু করি। তো আমাদের এইটার সলিউশনের জন্য আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো ক্যাবিনেটটার। ফ্রি বডি ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, ড্রয়িং ফ্রি বডি ডায়াগ্রাম বলে আমরা এই ফ্রি বডি ডায়াগ্রামটা কিন্তু এঁকেছি। তো আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটাকে একটু বোঝার চেষ্টা করি, আমরা ক্যাবিনেটটাকে এই যে একটি রেক্টেঙ্গেল দিয়ে বুঝিয়েছি, যার এই জি বিন্দুটা হচ্ছে ভূমি থেকে 9.9 মিটার উপরে আছে। এটা কিন্তু আপনাকে দেওয়া ছিল, এই চিত্রে কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন চিত্রে যা দেওয়া আছে আমরা সেটাই আঁকছি। শুধু এই চাকার জায়গায় যে ফোর্সগুলো আছে আমরা সেই ফোর্সগুলো দিয়ে এটাকে রিপ্লেস করব। তাহলে ফোর্সগুলো দিয়ে রিপ্লেস করাটাই আসলে ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে যাবে। তাহলে আমরা এই চাকার এখানে দেখেন আমরা যেহেতু এই ডান দিকে ফোর্সটাকে অ্যাপ্লাই করেছি, তাহলে ফ্রিকশনাল ফোর্স যেগুলো এফ এ, মানে এ বিন্দুতে ফ্রিকশনাল ফোর্স বাম দিকে হবে, বি বিন্দুতেও ফ্রিকশনাল ফোর্স বাম দিকে হবে, এবং যেহেতু চাকা এইটাকে ফ্লোরের উপরে ধরে রেখেছে তাহলে একটা নর্মাল ফোর্স উপরের দিকে কিন্তু একটা নর্মাল ফোর্স এ বিন্দুতেও থাকবে এবং বি চাকাতেও একটা নর্মাল ফোর্স থাকবে।
এবং এই ক্যাবিনেটের এই প্রশস্ততা 0.6 মিটার, এটা আমাদের দেওয়া ছিল, এবং জি এর উচ্চতা হচ্ছে 0.9 মিটার, এটা অলরেডি বলেছি, এবং এটার ভর যেহেতু 20 কেজি, এই 20 কেজি ভরটা কোন জায়গা দিয়ে কাজ করবে? অবশ্যই ভর কেন্দ্রে, সেই জি হচ্ছে এটার ভর কেন্দ্রটা। তো আশা করি আপনারা এটা মোটামুটি চিত্রটা বুঝতে পারছেন। এখন আমরা যেটা করব, সামেশন অফ ফোর্স এক্স ডিরেকশন, সামেশন অফ ফোর্স ওয়াই ডিরেকশন নিব, এবং এর মাধ্যমে আমরা অ্যাক্সেলারেশন বের করার চেষ্টা করব। মোমেন্টের সামেশন বের করে আমরা এইচ এর উচ্চতাটা কত হলে এটা টিপ ওভার করবে না, মোমেন্ট ক্যালকুলেশন করে এটা বের করার চেষ্টা করব। তো আসুন ধাপে ধাপে আমরা এটা দেখি কিভাবে করা যায়। তো আমরা প্রথমেই বলছি সামেশন অফ all forces towards y direction is equal to 0. y ডিরেকশনে যত ফোর্স আছে সব ফোর্সের সামেশন কি হবে? 0 হবে, যেহেতু এটা y ডিরেকশনে কোনো মুভ করছে না, মুভমেন্ট নেই। y ডিরেকশনে মুভমেন্ট মানে কি? এটা মাটির ভিতরে তো বসে যাচ্ছে না বা উপরের দিকে তো উঠে যাচ্ছে না, সো y ডিরেকশনের অল ফোর্সের সামেশন ইকুয়াল টু 0। এবং আমরা আমাদের হিসাবের সুবিধার্থে আপওয়ার্ড ডিরেকশনের ফোর্সগুলোকে পজিটিভ ধরবো এবং ডাউনওয়ার্ড ডিরেকশনের ফোর্সগুলোকে নেগেটিভ ধরবো। আপনি যদি উল্টাটা ধরেন তাহলে এখানে বলে দিবেন যে আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্সকে পজিটিভ ধরতে চাই, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও অ্যান্সার সেম আসবে। বাট সাধারণত আমরা যেটা ধরে থাকি সেটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনের ফোর্সগুলো পজিটিভ। তাহলে আপওয়ার্ড ডিরেকশনে এই বডির উপরে, এই ফ্রি বডির থেকে আমরা দেখবো যে এই বস্তুটার উপরে আপওয়ার্ড ডিরেকশনে কি কি ফোর্স আছে, বা ওয়াই ডিরেকশনে কি কি ফোর্স আছে। আপওয়ার্ড ডিরেকশনে আছে এন এ, যেটা এই যে এখানে কাজ করছিল, এন এ ফোর্সটা আছে, এন বি ফোর্সটা আপওয়ার্ড ডিরেকশনে এই বিন্দুতে কাজ করছে। তাহলে এই বস্তুর উপরে এন এ আপওয়ার্ড ডিরেকশনে, এন বি আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে এই দুটো পজিটিভ। এবং এই যে ডাব্লিউ, যেটা ডাব্লিউ হচ্ছে 20 কেজি, তাহলে 20 ইন্টু ডাব্লিউ, যেহেতু সেটা অবশ্যই নিউটনে হবে, তাহলে আমরা কেজি 20 ইন্টু 9.81 দিয়ে আমরা পেয়ে যাব হচ্ছে ডাব্লিউর মান। সো ডাব্লিউ হচ্ছে এটা। তো মাইনাস ডাব্লিউ কেন? ডাব্লিউ কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে, যেহেতু আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ ধরেছে, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে অবভিয়াসলি নেগেটিভ হবে। তো এটা হচ্ছে একটা ইকুয়েশন পেলাম, এবং এন এ প্লাস এন বি ইকুয়াল টু এম জি, এই ডাব্লিউ ইকুয়াল টু এম জি বসানো হয়েছে, এম জি আমরা পরবর্তীতে এটার মান বসিয়ে দিতে পারবো। সো এই হলো আমাদের সামেশন অফ এফ ওয়াই বের হয়ে গেল। সামেশন অফ এফ এক্স কি হবে দেখেন তো। সামেশন অফ এফ এক্স আমরা এই মাঝখানে এইটুকু না করলেও চলবে, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব, সমস্যা নেই। আমরা বলবো সামেশন অফ এফ এক্স, ডান দিকে পজিটিভ, ইকুয়াল টু এফ ইফেক্টিভ। সব ফোর্সের সামেশন করে আমরা কি পাবো? এফ ইকুয়াল টু এম এ সমান পাবো। এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, তাহলে এফ ইফেক্টিভটা কি? এফ এক্স ইফেক্টিভ যদি আমরা চিন্তা করি, ইফেক্টিভ ইকুয়াল টু এম এ। তো এই এফ ইফেক্টিভ হচ্ছে এম এ, এখানে 100 নিউটন ফোর্স ডান দিকে আছে, যেহেতু ডান দিকে আমরা পজিটিভ বলেছি, তাহলে 100 নিউটন ফোর্স ডান দিকে থাকার কারণে আমরা পজিটিভ নিচ্ছি। এই যে এই 100 নিউটন ফোর্সটা ডান দিকে এই বস্তুর উপরে কাজ করছে, এবং এফ এ এবং এফ বি বাম দিকে কাজ করছে, অতএব এই দুটা মাইনাস হবে। এফ এ, এই যে এফ এ এবং এফ বি, এটা অবশ্যই আপনারা এফ এটাকে এ নিচে লিখবেন, এটা টাইপ রাইটিং এর মিস্টেক। সো এফ এ প্লাস এফ বি কেন দেওয়া হয়েছে? কারণ মাইনাসটাকে কমন নিয়ে এফ এ প্লাস এফ বি লেখা হয়েছে। আপনি এফ এ যদি ব্র্যাকেটটা না দেন তাহলে এফ এ মাইনাস এফ বি, কারণ দুইটাই বাম দিকে, ইকুয়াল টু এফ ইফেক্টিভ হচ্ছে এম এ। এখন এফ এ প্লাস এফ বি কি? আসলে এফ ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এফ এ, তাহলে এটা হচ্ছে মিউ ইন্টু হচ্ছে এমজি, মিউ ইন্টু এম জি, এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু মিউ ইন্টু এম জি। এটা কোথা থেকে পেলাম? এই যে আমরা জানি এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন। এখন এন দুইটা, এন এ প্লাস এন বি ইকুয়াল টু পাইছি এম জি, তাহলে এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু কি? মিউ ইন্টু এন এ প্লাস এম বি। এখান থেকে যদি আমরা বলি এফ ইকুয়াল টু, তাহলে এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু মিউ ইন্টু এন এ প্লাস এন বি। তো এই যে এন এ প্লাস এন বি ইকুয়াল টু এম জি বের করে রেখেছি। সো আমরা এখানে আমরা এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি? এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু মিউ ইন্টু এম জি, এই যে এম জি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রশ্নটাতে আমরা একটু যদি খেয়াল করি, তাহলে প্রশ্নটাতে আমাদের বলাই আছে মিউ ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমাদের এই পুরো ব্যাপারটা এই জায়গায় এই মিউ ইন্টু এন বি পুরাটাই 0, অতএব এফ এ প্লাস এফ বি ইকুয়াল টু 0 আসবে। পরবর্তীতে কিন্তু আমরা এখানে এই যে মিউ ইন্টু এম জি ইকুয়াল টু কিন্তু 0 বসিয়ে দিয়েছি। তো এটা অলরেডি এখানে যদি আমরা 0 বের করে রাখি তাহলে আরো সুবিধা হবে, এটা ইকুয়াল টু 0 লিখে দিলাম এই লাইনেই, তাহলে আমরা এখানে 0 বসিয়ে দিতে পারবো সরাসরি, এইগুলো করা লাগবে না। তো এখানে আপনি যেভাবে করা আছে এইভাবে করলে চলবে। তাহলে মিউ ইন্টু এম জি, মিউ এর মান 0 হওয়ার কারণে এই পুরাটা 0 হয়ে গেছে, তাহলে 100 নিউটন
লেফট সাইডে থাকছে, রাইট সাইডে এম এ, এফ ইফেক্টিভ যেটা সেটা হচ্ছে এম এর মান কি, এম হচ্ছে 20 ইন্টু এ, এইটা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এটার এক্সেলারেশন হচ্ছে এ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিভাবে, 100 থাকছে এই পাশে, এটা তো 0 হয়ে গেছে, এই জায়গায় হচ্ছে 20 এ আসতেছে, অতএব এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 100 ডিভাইডেড বাই 20, যেটা আসতেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। তো ত্বরণ বের করতে বলা হয়েছিল। সো টিপিং দ্য ক্যাবিনেটের জন্য প্রথমেই ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এটা আমরা আগেই জানি, 196.2 নিউটন, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। ফর টিপিং টু ইম্পেন্ড এন এ ইকুয়াল টু 0, আমাদের এখানে কি বলতেছি আমরা, এই ক্যাবিনেটটাকে ধরেন, ক্যাবিনেটটাকে আপনি অনেক উপরে ধাক্কা দিলেন, খেয়াল করেন একটু সবাই, এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক এবং মজার অঙ্ক। দেখেন, আমি যদি এইটাকে অনেক উপরে, আমি অলরেডি প্রথমেই বলেছি, অনেক উপরে যদি এটাকে ধাক্কা দেন, তাহলে এইটা কোন দিকে ঘুরে যেতে চাইবে, এই দিকে। তাহলে ঘুরবে কোন বিন্দুর সাপেক্ষে, দেখেন এইটা এই বি বিন্দুর সাপেক্ষে ঘুরবে। কারণ তখন দেখেন, আপনি যদি, আমি কিভাবে এটা বোঝাতে পারি, ধরেন আমি এই মোবাইলটা দিয়ে বুঝাই। ধরেন এই মোবাইলটা এরকম অবস্থায় আছে, আমি এই মোবাইলটাকে কি করলাম, আমি এই মোবাইলটাকে এই জায়গায় ধাক্কা দিচ্ছি। এই জায়গায় যদি ধাক্কা দিই, তাহলে এটা এইভাবে উঠে যেতে চাইতেছে। দেখেন, যেই বিন্দুতে আপনি ধাক্কাটা দিচ্ছেন সেই সাইডের নিচের সাইডটা কিন্তু আপনার মাটি থেকে উঠে যাচ্ছে, খেয়াল করেন। আপনি যদি এইভাবে দেন, টিপিং ওভার যদি হয়, তাহলে এই বিন্দুটা উঠে যাচ্ছে। কোন সাইডটা উঠতেছে, যেই সাইডে আপনি ধাক্কা দিচ্ছেন ওই সাইডের নিচের বিন্দুটা উঠে যাচ্ছে। তাহলে এইখানে খেয়াল করেন, তো আপনি যেহেতু এইখানে ধাক্কা দিচ্ছেন, এই যে মোবাইল দিয়ে আমি যে উদাহরণটা দিলাম, তাহলে এই এ বিন্দুটা কি হবে, মাটি থেকে উপরের দিকে উঠে যাবে। আবারও খেয়াল করেন, এইভাবে যদি আমি ধাক্কা দিই এই বিন্দুতে, এবং সেই ধাক্কার কারণে যদি এটা উল্টে যেতে চায়, তাহলে উল্টে যেতে চাইলে কি হবে, ওই সাইডের ওই বিন্দুটা মাটি থেকে কিন্তু উঠে যাবে। এটা আপনারা বুঝতে পারছেন আসলে। এখন এইটা যদি হয়, তাহলে এই এ বিন্দুর ফোর্সের মান, এন এর মান কত হয়ে যাবে সেই ক্ষেত্রে, 0। যদি এইভাবে টিপিং ওভার হয়, তাহলে এন এর মান 0 হবে। আর আরেকটা জিনিস খেয়াল করেন, যদি আমরা এই জায়গায় ধাক্কা দেই এবং সেটা যদি এই দিকে উল্টে যেতে চায়, এই দিকে উল্টে গেলে এই বি বিন্দুটা ভূমি থেকে উঠে যাবে, তখন এন বি এর মান 0 হবে। এটা হচ্ছে পরবর্তী কন্ডিশন। তাহলে আমরা প্রথম কন্ডিশন, যদি অনেক উঁচুতে আমরা এইচ এর মানটাকে মানে অনেক বেশি করি, অনেক উপরে ধাক্কা দিই, তাহলে সেটা যখন টিপিং ওভার হবে তখন এন এ ইকুয়াল টু 0 হবে। উল্টাভাবে আমরা এখন বলতে পারি, তার মানে যখন আমরা এন এর মানটাকে 0 ধরবো, এন এর মান যখন 0 হবে, তখন এইচ এর হাইয়েস্ট ভ্যালু, মানে কোন উচ্চতায় দিলে এটা টিপিং ওভার হতে পারে, যেই উচ্চতায় দিলে সেই হাইয়েস্ট, এইচ এর হাইয়েস্ট ভ্যালুটা পেয়ে যাব এন এর জন্য। কারণ এটাই হচ্ছে উঁচু বিন্দুর জন্য শর্ত। উঁচু বিন্দুর জন্য শর্ত হচ্ছে এন এটা উপরের দিকে উঠে যাবে, আর নিচু বিন্দুর জন্য শর্ত হচ্ছে এন বিটা 0 হবে। তার মানে আমি যখন এন এর মান 0 ধরবো, তখন যে এইচ এর মান পাবো সেটা হচ্ছে এইচ এর হাইয়েস্ট ভ্যালু। এন বি এর মান যখন 0 ধরবো, তখন যে মান পাবো তখন হচ্ছে এইচ এর লোয়েস্ট ভ্যালু। এইচ এর হাইয়েস্ট এবং লোয়েস্ট এর কন্ডিশন কি বোঝা গেছে? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তাহলে এন এর মান এবং এন বি এর মান 0, দুইটা কন্ডিশন ধরবো। এখন আমরা একটু মোমেন্টটা খেয়াল করেন, যখন আমরা এন এর মান 0 ধরছি, তখন এটা ঘুরতেছে কোন বিন্দুর সাপেক্ষে, খেয়াল করেন। আমি এখানে একটু চিত্র এঁকে এইটাকে বোঝানোর চেষ্টা করি। আপনারা এইভাবে ক্যাবিনেটটা আছে, আপনি এইচ এর মানটা অনেক উপরে অ্যাপ্লাই করলেন, মানে জি বিন্দুর উপরে অ্যাপ্লাই করছেন, তাহলে এইটা ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করবে। ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করলে যেটা হবে, আমাদের এই ক্যাবিনেটটা এইরকম চলে যাবে, এরকম টিপিং ওভার হওয়ার চেষ্টা করবে। টিপিং ওভার হইলে এই ভূমিতে তখন কোন বিন্দুটা থাকবে, বি বিন্দুটা থাকবে, বাট এ বিন্দুটা কিন্তু উপরে উঠে যাচ্ছে, ভূমি থেকে উপরে উঠে যাচ্ছে, তাহলে এন এর মান তখন 0 হয়ে যাচ্ছে। আশা করি এইবার ক্লিয়ার হয়েছেন সবাই। তো যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে এই এন এর যখন 0, তখন আমরা মোমেন্ট নিচ্ছি কোন বিন্দুর সাপেক্ষে, বি বিন্দুর সাপেক্ষে, কারণ এই পুরো বস্তুটা ঘুরতেছে বি বিন্দুর সাপেক্ষে। মোমেন্ট অফ সামেশন অফ মোমেন্ট অ্যাট বি বিন্দুর মোমেন্ট নিচ্ছি, ক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ নিচ্ছি, আপনি অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো ডিরেকশনে নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো আমি এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে মোমেন্টগুলোকে 0 নিচ্ছি, সরি পজিটিভ নিচ্ছি, ক্লকওয়াইজ ডিরেকশন মোমেন্ট পজিটিভ নিচ্ছি, তাহলে এম বি ইকুয়াল টু এম বি ইফেক্টিভ। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের এই বিন্দু ক্ষেত্রে
100 নিউটন যেটা হচ্ছে এইটা ইনটু হচ্ছে যেহেতু এই বি বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব কত এইচ, তাহলে 100 নিউটন ইনটু এইচ। ডাব্লুটা কোন জায়গায় কাজ করতেছে, এই যে এইখান দিয়ে ডাব্লুটা কাজ করতেছে। তাহলে ডাব্লুটা যদি এইদিকে কাজ করে, ডাব্লু এই পুরাটা ছিল হচ্ছে 0.6 মিটার, মানে এই ক্যাবিনেটটার প্রশস্ততা ছিল 0.6 মিটার। তাহলে ডাব্লুটা বি বিন্দু থেকে লম্ব দূরত্ব কত, এইটুকু। এই যে বি বিন্দু থেকে ডাব্লুর লম্ব দূরত্ব হচ্ছে এইটুকু, তাহলে কত 0.3। তাহলে এই যে ডাব্লিউ ইন্টু 0.3 হয়েছে ইকুয়াল টু এম এ ইন্টু 0.9। এম এটা কি আসলে, এম এ হচ্ছে এই বস্তুটা যেই ত্বরণের সামনে আগাচ্ছে সেই ত্বরণটা হচ্ছে এম এ ইন্টু হচ্ছে এই যে 9, কারণ আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেই ফোর্সের জন্যই তো ত্বরণ হয়েছে। তাহলে এইটার উচ্চতা 0.9 মিটার, এটা চিত্রেই দেওয়া ছিল। তো এই সবগুলো মান যদি আমরা বসিয়ে দিই, এর মান আমরা 5 পেয়েছি, এম এর মান 20 নিউটন 20 কেজি দেওয়া আছে, 0.9 দিলাম। এখানে ডাব্লুর মান হচ্ছে আগেই বের করে রেখেছি যে ডাব্লিউ ইকুয়াল টু 196.2 এটা, আর এখানে 0.3 আছে। এইচ এর সাথে হচ্ছে 100 নিউটন, যেটা হচ্ছে এখানে অ্যাপ্লাইড ফোর্সটা ছিল এফ ইকুয়াল টু 100 নিউটন। এই মান সবগুলো বসালে দেখেন এইচ এর মান কিন্তু 1.49 মিটার চলে এসেছে। এখন একইভাবে এন বিটা আমরা যদি এখন ধরি যে আমাদের এই ক্যাবিনেটটা আমরা অনেক নিচে ফোর্স অ্যাপ্লাই করব, মানে জি এর নিচে আমরা ফোর্সটাকে অ্যাপ্লাই করব। খেয়াল করেন জি বিন্দু আছে এখানে, আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি এইখানে, তাহলে এটা এই দিকে ঘোরার চেষ্টা করবে। তাহলে এই দিকে ঘোরার চেষ্টা করলে এই ক্যাবিনেটটা তখন কি পজিশনে যাবে দেখেন, ক্যাবিনেটটার পজিশন হবে তখন এইরকম, ক্যাবিনেটটার পজিশন হয়ে যাবে এরকম। তাহলে এই অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতে হলে তাকে এই দিকে ঘুরতে হবে এবং জি বিন্দু কিন্তু এখানেই থাকবে। বাট এইবার এই এ বিন্দুর উপরে ভর করে বি বিন্দুটা উপরের দিকে উঠে যাবে। তো বি বিন্দু যদি উপরের দিকে উঠে যায় তাহলে এন বি ইকুয়াল টু 0 হবে, এন বি ইকুয়াল টু 0 হবে। এই কন্ডিশন অ্যাপ্লাই করলে আমরা এখানে একইভাবে লিখতে পারতেছি এই 100 যেটা আমরা 100, তখন এইচ এর মানটা 100 ইন্টু এইচ, 100 ইন্টু এইচই থাকবে। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাতে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে আমাদের এই যে ডাব্লুটা যখন আমরা বি বিন্দুর জন্য মানে বি বিন্দুর সাপেক্ষে নিয়েছিলাম, বি বিন্দুটা এখানে ছিল, বি বিন্দুর বামে ছিল হচ্ছে এই জি বিন্দুর যে এমজিটা ছিল এই দিকে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি এই হচ্ছে বি বিন্দু, এইখানে ছিল হচ্ছে এমজি বা ডাব্লু, সহজ করে লিখি সেটা হচ্ছে ডাব্লুটা ছিল বি বিন্দুর এই সাইডে। তাহলে এইটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছিল, এই জন্য দেখেন এখানে ডাব্লুর আগে ছিল মাইনাস চিহ্ন, আর এখানে ডাব্লুর আগে প্লাস চিহ্ন হবে কেন, কারণ এইবার হচ্ছে এই এ বিন্দুর সাপেক্ষে নিচ্ছি, এ বিন্দুর ডান সাইডে আছে হচ্ছে ডাব্লুটা, তাহলে এইটা কিন্তু এটাকে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে। তাহলে এইবার এটা ক্লকওয়াইজ ঘুরবে, অতএব এইবার এটা হচ্ছে প্লাস হবে, এখানে প্লাস ধরে হিসাব করতে হবে। বাকি সব কিছু সেম, একবার হচ্ছে ডাব্লিউটা অ্যান্টি ক্লকওয়াইজ, ডাব্লিউ ইন্টু 0.3টা অ্যান্টি ক্লকওয়াইজ, আর একবার হচ্ছে ডাব্লিউ ইন্টু 0.3টা হচ্ছে ক্লকওয়াইজ। যদি আমি আবারও একটু ফাঁকা জায়গায় যাই, এটা একটু বুঝাই কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পুরো অঙ্কটার কনসেপ্টটাই এখানে, এই ক্যাবিনেটটার যখন আমি বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি তখন ডাব্লুটা হচ্ছে এই দিকে কাজ করতেছে। দেখেন এই বি বিন্দুকে এই ডাব্লু ঘুরাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে। আর এইবার যদি আমি এ বিন্দু, এইটা বি বিন্দু ছিল না, এটা ছিল এ বিন্দু, এ বিন্দুর সাপেক্ষে যদি আমরা নেই সামেশন অফ এম এ নিলে তখন আমরা বলবো যে ডাব্লু ইন্টু 0.3টা হবে হচ্ছে এই এ বিন্দুর সাপেক্ষে যদি আমরা নেই তখন এটা পজিটিভ, আর যদি আমি এই বি বিন্দুর সাপেক্ষে নেই ডাব্লুটা এই সাইডে, তো এই সাইড থেকে এটাকে কি করবে, এইটা খেয়াল করেন, এইটাকে যদি আমি টর্কের হিসাব করি তাহলে এই দিক থেকে ঘোরাচ্ছে, এদিক থেকে ঘুরাইলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর এই ক্ষেত্রে মাইনাস ডাব্লু ইন্টু 0.3 হবে। দুইটার মধ্যে পার্থক্য জাস্ট এইটুকু, আর কোনো পার্থক্য নাই, আর সবকিছু সেম। এইখানে দুইটা এম এর সাপেক্ষে যখন আমি মোমেন্ট নিচ্ছি তখন আমরা পাচ্ছি এই জায়গায় পজিটিভটা, এবং ক্যালকুলেশন করলে এই ক্ষেত্রে এইচ এর মান আসতেছে 0.3114 মিটার, আর এই ক্ষেত্রে মান ছিল 1.49 মিটার, মানে এটা হচ্ছে এইচ এর হাইয়েস্ট ভ্যালু, মানে এই ভ্যালুতে
হাইয়েস্ট উচ্চতায় আমরা এইচ বা ফোর্সটাকে অ্যাপ্লাই করতে পারবো, এবং এই ক্ষেত্রে হচ্ছে এইচ এর লোয়েস্ট ভ্যালু পাচ্ছি। তাহলে দ্য রেঞ্জ অফ ভ্যালু অফ এইচ হুইচ দ্য ক্যাবিনেট উইল নট টিপ ইজ এত থেকে এত। তাহলে এই যে এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু এবং এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, এই দুটার মাঝামাঝি থাকতে হবে এইচ এর মান। যদি আমরা ক্যাবিনেটটাকে উল্টায় না ফেলতে চাই এবং এটাকে মুভ করাইতে চাই, তাহলে এই ভ্যালুর মধ্যে রেখে এটাকে কাজ করাইতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের আরও কোন কোশ্চেনটার সলিউশন আপনারা দেখতে চান সেটার অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। বেশি বেশি এই ভিডিওগুলোকে শেয়ার করুন, অবশ্যই একটা করে কমেন্ট করুন, যাতে এই ভিডিওগুলো আমাদের সার্চ র্যাঙ্কিংয়ে উপরের দিকে আসতে পারে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।